বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি কথা বলবো আগামীকাল, দ্যাট মিনস আজ রাত 12টার পরে 28শে সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশের মানুষের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে কিছু আলোচনা। সেখানে মূলত ৫ই আগস্টের পরে কি হলে মাননীয় প্রধানমন্ত্রী আর দেশে নাও ফিরতে পারতেন বা চাইতেন, এবং কেন, কিভাবে সারা বিশ্বে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছেন এই দেশকে দখলমুক্ত করার জন্য। প্রথমে আমি এইটুকু বলবো যে উনি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ই মে বাংলাদেশে এসেছেন ৬ বছর পরে। ৭৫-এর ১৫ই আগস্টের মর্মান্তিক হত্যাকাণ্ডে তারা দু বোন শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশের বাইরে থাকায় বেঁচে গিয়েছিলেন। ৬ বছর ভারতে নির্বাসনে থেকে তিনি যখন দেশে ফিরেছেন, তখন আরেক মিলিটারি ডিক্টেটর পাকিস্তানের প্রতিনিধি জেনারেল জিয়া তখন শাসন ক্ষমতায়। জেনারেল জিয়া কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে আসার জন্য খুব যে আগ্রহী ছিলেন, বিষয়টা এরকম না। বিএনপির অনেক নেতাকর্মী খুব গর্ব করে বলে জিয়া তাকে দেশে ফিরিয়ে এনেছেন, দেশে আসার সুযোগ দিয়েছিলেন। না, দেশে আসতে দিতে বাধ্য হয়েছিলেন। ভারত সরকারের এমন চাপ ছিল, প্লাস বঙ্গবন্ধুর হত্যাকে যারা মেনে নিতে পারেনি তাদের থেকে ক্ষুদ্র একটি অংশ অস্ত্র হাতে নিয়েছিল, এবং সেটা কখনোই থামত না, এবং এটা যে আরো অনেক বড় আকার ধারণ করত, সেইটাকে থামানোর জন্য। এবং সেটা হয়েছিল ভারত সরকারের, ভারতেরই প্রশ্রয় আশ্রয়ে। তখন তার নেতৃত্বে ছিল কাদের সিদ্দিকী। কাদের সিদ্দিকী কলকাতায় থেকে দিল্লি আসা যাওয়া করতেন, নেত্রীর সাথে দেখা সাক্ষাৎ রাখতেন। এই ইনসার্জেন্সিকে বন্ধ করার জন্য, এবং এর থেকে যেন কোনো সশস্ত্র বিপ্লব আবার ৭১-এর মতো না হয়, সেই আতঙ্কে ভারত সরকারের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। ঠিক আছে, আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো, দেশে ফিরতে কোনো বাধার সৃষ্টি করব না, তার রাজনীতি করতে কোনো বাধার সৃষ্টি করব না, এবং তার নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব, নিরাপত্তাও দিব রাষ্ট্র। এরকম একটি ফয়সালার ভিত্তিতে ৮১ সালের ১৭ই মে
প্রবাসে থেকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন শেখ হাসিনা, তারপরে এসেছিলেন। তারপরের ইতিহাস আপনারা জানেন। নেত্রীর সাথে আমার প্রথম দেখা 1983 সালে। আমার বাবা মরহুম রতন চৌধুরী ভোলা মুজিব বাহিনীর, ভোলা মহকুমা বর্তমান জেলার মুজিব বাহিনীর কমান্ডার ছিলেন এবং তার বাহিনীতে, তার ইউনিটে বীর মুক্তিযোদ্ধা ছিলেন মেহেন্দিগঞ্জের সৈয়দ মান্নান। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত, তখন সে ছাত্র নেতা। নেত্রী যখন ঢাকায় ফিরে আসে, তো নেত্রী যে কাজটা প্রথমেই করেছেন, যে কোথায় কোথায় কে কিভাবে আছে, একদম থানা পর্যায়ে সবার খোঁজ খবর নিয়েছেন। কারা নিহত হয়েছেন, আমার বাবার অপমৃত্যু হয়েছিল 1973 সালে, তাকে দুষ্কৃতকারীরা হত্যা করেছিল। এগুলো সবই তিনি জানতেন, কারণ আমার বাবা মৃত্যুর পরে তৎকালীন পত্রপত্রিকা ইত্তেফাক, দৈনিক বাংলা, সংবাদ, আজাদ ফলাও করে প্রথম পৃষ্ঠায় ছাপানো হয়েছিল। ইত্তেফাক এডিটোরিয়াল চেপেছিল, ভোলার পথে নিবে গেল। নেত্রী এগুলি সব জানতেন, যদিও তিনি রাজনীতিতে ছিলেন না, এগুলি সব ছিল। তো এভাবে করে ওই সৈয়দ মান্নান, তার মাধ্যমে সে আমাকে নিয়ে গিয়েছিল নেত্রীর কাছে। সেই থেকে এই মহিয়সী নারীর, এই মহান নেত্রীর ছায়াতলে আমি আছি। তার কাছ থেকে আমি যে স্নেহ, মায়া, মমতা, আদর, অভিভাবকের মতো আচরণ, যে কোনো দুঃসময়ে পাহাড় হয়ে আমার সামনে দাঁড়ানো, সে এক লম্বা ইতিহাস। তার পরিবারের যে কয়জন সদস্য আছেন, 6 জন, তিনি ছাড়া 6 জন, তার বাইরে যদি এদেশে কাউকে অনেক বেশি আপন মনে করেন, অনেক বেশি স্নেহ করেন, অনেক আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, আমার বিশ্বাস আমি তাদের একজন। আমি এত বড় সৌভাগ্যবান, যেরকম একজন মহান নেত্রীর এই 42 বছরের আদর স্নেহ থেকে আমি একদিনের জন্য বঞ্চিত হইনি। দেখেন, আমি ইতিহাসের মধ্যে যেতে চাই না, আমি থাকতে চাই বর্তমান নিয়ে। 5ই আগস্ট যে ঘটনা হয়েছে, যেভাবে বঙ্গবন্ধু কন্যাকে বা শেখ হাসিনাকে এই দেশ থেকে চলে যেতে হয়েছে, এটা কল্পনার বাইরে, চিন্তার বাইরে, হিসাবের বাইরে। কিন্তু তাকে যেতে হয়েছে, এটাই সত্য। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ, বঙ্গবন্ধু যে বাংলাদেশকে রেখে গেছেন, শেখ হাসিনা সেই বাংলাদেশকে আমানত হিসাবে গ্রহণ করেছেন এবং তিনি সেইভাবেই নিজেকে, দলকে গড়ে তুলেছেন। যখনই সুযোগ পেয়েছেন 96 সালে 5 বছরের জন্য, 2008 সালে 15.5 বছরের জন্য, তিনি তার দেহ, মন, প্রাণ উজাড় করে ডানে বায়ে পিছনে না তাকিয়ে
এই দেশকে নিয়ে শুধু সামনে এগিয়ে গিয়েছেন, সামনে তাকিয়েছেন। এদেশের মানুষকে মর্যাদা দেওয়ার জন্যে, এদেশের মানুষকে শিক্ষিত করার জন্যে, দারিদ্র মুক্ত করার জন্যে, অভাব মুক্ত করার জন্যে, একটি সোনার বাংলার নাগরিক হিসাবে এদেশের মানুষকে প্রতিষ্ঠিত করার জন্য, আর একটি সোনার বাংলা তৈরি করার জন্য, এই বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সেই বাংলা প্রতিষ্ঠা করার জন্য যে মানুষটি 20.5 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, 44 বছর শ্রম দিয়েছেন, হাড় ভাঙ্গা খাটুনি খেটেছেন, খেয়ে না খেয়ে দিনে রাতে শুধু এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য কাজ করেছেন। সেই দেশ থেকে তাকে যেতে হবে অপমানজনকভাবে। বিশ্ব দেখবে, বিশ্ব তো দেখেনি যে 18 কোটি মানুষ এটা চায়। আসলে তো মুষ্টিমেয় কিছু লোক, সন্ত্রাসী, জঙ্গি, স্বার্থান্বেষী, পাকিস্তানের দালাল, রাজাকার, আলবদররা সংগঠিত হয়ে এই কাজটি করেছে। কিন্তু মানুষ, বিশ্বকে দেখানো হয়েছে সারা বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে চায় না। এটা কি তার এই সরাসরি 44 বছর রাজনীতির ফল? এটা কি তার প্রাপ্য ছিল? কখনোই না। আমি একাধিকবার আপনাদেরকে বলেছি, যারা আমার এই ভিডিও সবসময় দেখেন, যে 5 তারিখে কোন কথায়, কোন যুক্তিতে, কোন ভবিষ্যতের জন্য তিনি বাংলাদেশ ছেড়েছিলেন। তিনি যাবেনই না, সবাইকে চলে যেতে বলেছেন, এমনকি রেহানা আপাকেও চলে যেতে বলেছেন। তিনি থাকবেনই। তিনি মৃত্যুর জন্য তৈরি হয়েছেন, মেরে ফেলবে, মেরে ফেলুক। কিন্তু তাকে যখন বোঝানো হয়েছে আপনি ছাড়া, আপনি না বাঁচলে, আপনি না বেঁচে থাকলে এই বাংলাদেশ, এই দস্যুমুক্ত, এই ডাকাত মুক্ত, এই জঙ্গি মুক্ত কোনোদিন কেউ করতে পারবে না। এই দেশ শেষ হয়ে গেল। এই দেশকে ভবিষ্যতে মুক্ত করার জন্য, এই মানুষকে মুক্ত করার জন্য আপনাকে বেঁচে থাকতে হবে। বঙ্গবন্ধু যেই দেশ সৃষ্টি করেছে, আপনি চাইলে সেই দেশকে আবারও আপনি রক্ষা করতে পারবেন। এখন আপনি কি করবেন? দেশকে রক্ষা করবেন, নাকি নিজের জীবন দিয়ে দেশকে চিরতর, এই দেশের মানুষকে, এই দেশটাকে পাকিস্তানে পরিণত করবেন? এই যুক্তিতে, এই প্রশ্নের উত্তর তিনি দিতে পারেননি। তখন তিনি রাজি হয়েছেন দেশ ছাড়ার জন্য। কিন্তু তারপরেও যে অপমান সহ্য করে দেশে এবং সারা বিশ্বের কাছে, যিনি একদিন আগে ছিলেন পৃথিবীর সেরা রাষ্ট্রনায়ক, উন্নয়নের জাদুকর, সেই মানুষটি মুহূর্তের মধ্যে হয়ে গেলেন স্বৈরাচার। এই গ্লানি নিয়ে, এই অপমানের গ্লানি নিয়ে একজন মানুষের বেঁচে থাকা কত কষ্টের, তা শুধু তিনিই বলতে পারেন, তিনিই বুঝেন, তিনিই ভুগতে পারেন। 75-এর 15ই আগস্টের যে ট্র্যাজেডি ঘটে গেছে, শেখ হাসিনা আজীবন সেই ট্র্যাজেডি বুকে চেপে কুকরে কুকরে কাঁদবে। আর 2005-এ
যেভাবে তাকে এই দেশ ছাড়তে হয়েছে, তিনি এই দেশে আর কোনোদিন আসতেন না। যদি দেশ চুরি করুক আর ডাকাতি করুক আর ছিনতাই করুক, তারপরেও যদি দেশটা সঠিক পথে চলত, উনি যেই গতিটা দিয়ে গেছেন, দেশটাকে যেই গতিটা দিয়ে গেছেন, সেই দেশটা যদি সেই গতিতে চলত, দেশটা যদি এগিয়ে যেত, দেশের ভবিষ্যৎ উনি যেভাবে চিন্তা করেছিলেন 2041 সালে হবে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ, এই লক্ষ্যটা যদি ঠিক রেখে বাংলাদেশকে সেইভাবে পরিচালনা করত, তাহলে শেখ হাসিনার আর কোনো দুঃখ থাকতো না। যে উনি শুরু করে দিয়ে গেছেন, একটা জায়গা পর্যন্ত নিয়ে গেছেন, বাকিরা দেশকে ভালোবেসে দেশের প্রতি মমতা রেখে দেশকে সেই জায়গায় নিয়ে যাবেন, তাহলে এই দেশে উনি কোনো দিন আসতো না, কোনো দিনও না। এত কিছু করার পরে যে দেশটাকে এত বড় অপমান করতে পারে, আমি তো তাকে চিনি। 42 বছর আমি ছায়ার মতো তাকে অনুসরণ করেছি, তার প্রতিটি জিনিস আমি মুখস্থ বলে দিতে পারি, আমি তাকে চিনি। কোনো দিন সে আসতো না, কিন্তু মাঝপথে উনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। যখন দেখলেন বঙ্গবন্ধু যে দেশটি সৃষ্টি করেছিলেন তার সারা জীবনের ত্যাগের বিনিময়ে, তার জীবনের বিনিময়ে সেই দেশটি তিলে তিলে না, অত্যন্ত দ্রুততার সাথে ধ্বংস হয়ে যাচ্ছে। 20 বছরের শেখ হাসিনার পরিশ্রমের ফসল যে গাছটি, যে দেশটি তৈরি হয়েছিল, সেই গাছটি আজ পাতাহীন হয়ে যাচ্ছে, দেশটি আজ বিকলাঙ্গ হয়ে যাচ্ছে। এত বড় অপমান সহ্য করেও তিনি দেশের মায়া ত্যাগ করতে পারেননি। তিনি আবার সিদ্ধান্ত নিয়েছেন, তিনি আবার এই দেশকে যতটুকু ক্ষতি হয়েছে সেই ক্ষতি পূরণ করে তার সেই লক্ষ্য তিনি অর্জন করবেন। এই দেশকে আর ধ্বংস হতে দিবেন না। যারা এই দেশ দখল করেছে তাদের কাছ থেকে এই দেশ মুক্ত করবেনই, এই শপথ উনি নিয়েছেন, এই সিদ্ধান্ত এবং শপথ উনি নিয়েছেন। তারপর থেকে উনি প্রথমে সারা পৃথিবীতে যেখানে যেখানে আমাদের বাঙালিরা থাকে সেখানে সেখানে ছোট মাঝারি বড় সমস্ত লোকজনকে একত্রিত করে উনি কথা বলেছেন, ওনার কথা জানিয়েছেন, উনি কথা শুনেছেন। তারপর তিনি বাংলাদেশে কথা বলা শুরু করেছেন। তারপর তিনি সেই 81 সালে এসে যেমন বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামে হেঁটে, রিক্সায়, ঠেলা গাড়িতে, গরুর গাড়িতে চষে বেরিয়েছেন, আজকেও তিনি বিদেশে বসেও প্রযুক্তির মাধ্যমে তিনি বাংলাদেশের গ্রামে গঞ্জে তার কর্মীদের খুঁজে বের করেছেন, তাদের সাথে 1 to 1 কথা বলেছেন, অনেককে একসাথে করে কথা বলেছেন। শত শত গ্রুপ সৃষ্টি হয়েছে কর্মী সমর্থকদের, সেখানে তিনি প্রতিদিন কথা বলছেন। এইভাবে আজকে আমরা যেই ফুটন্ত প্রায় বাংলাদেশকে দেখছি, আমাদের কর্মীরা একটা সময় হারিয়ে গিয়েছিল প্রায়। আমি নিজে আমার ফেসবুকে লেখায় বলেছি, এই ভিডিওতে বলেছি যে যাদের বয়স এখন 25-30 বছর, তারা 2008 সালের আগের বাংলাদেশ দেখেনি, আওয়ামী লীগের করুণ পরিণতি দেখেনি, অত্যাচার নির্যাতন দেখেনি। কি সহ্য করে আমরা
জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করে আমরা দলকে টিকিয়ে রেখেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। সেই বাংলাদেশকে আমরা সমৃদ্ধ করেছি। যাদের বয়স আজকে 25-30 বছর, তারা তো সোনার চামচ নিয়ে এই দল করেছে। তারা তো আন্দোলন সংগ্রাম দেখেনি কিভাবে করতে হয়, তারা কিভাবে করবে, তাদেরকে দিয়ে আমরা কিভাবে এই দেশকে মুক্ত করব। শেখ হাসিনা এমন এক ক্যারিসমাটিক নেত্রী, এমন একজন নেতা, বঙ্গবন্ধুর রক্ত তার শরীরে প্রবাহিত, যার জন্যেই এই অল্প সময়ের মধ্যে সারা বিশ্বকে, শুধু বাংলাদেশকে না, বাংলাদেশে যারা বিশ্বের বড় বড় বোদ্ধারা, বিশ্লেষকরা, পর্যবেক্ষকরা হিসাব করে বলে দিচ্ছে আগামী 10 বছরে বাংলাদেশের আওয়ামী লীগের কোনো খবর থাকবে না। শেখ হাসিনা জীবনে কোনোদিন আর আসতে পারবে না। 20 বছর আওয়ামী লীগ আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। আওয়ামী লীগ শেষ। শেখ হাসিনা তার আপন শক্তিতে, দৃঢ় মনোভাব নিয়ে আজকে বাংলাদেশের যেই তরুণদেরকে নিয়ে আমরা শঙ্কিত ছিলাম, দ্বিধাগ্রস্ত ছিলাম, তাদেরকে তিনি সংগঠিত করে ফেলেছেন। সারা বিশ্ব এখন বলে, শুধু দেশ না, সারা বিশ্ব এখন বলে শেখ হাসিনা দেশের দায়িত্ব নেওয়া, বাংলাদেশ আবার ঘুরে দাঁড়ানো, এটা সময়ের ব্যাপার এবং খুব অল্প সময়ের ব্যাপার। বাংলাদেশের মানুষ আবার আশার আলো দেখতে পাচ্ছে। বাংলাদেশের মানুষ আবার বুকে স্বপ্ন বাঁধছে, স্বপ্ন বলছে, ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। কারণ কোটি কোটি মুক্তিযুদ্ধ প্রিয় বঙ্গবন্ধুর সৈনিকরা জেগে উঠেছে। দ্যাট ওয়াজ শেখ হাসিনা, যিনি এই কাজটি করেছেন গত 1 বছরে। 14 মাস, কিন্তু প্রথম 2 মাস উনি চিন্তাই করেছিলেন এই দেশের দিকে আর ফিরে তাকাবেন না। ওই যে বললাম, যখন দেখলেন তার গড়া দেশ আজ খান খান হয়ে যাচ্ছে, ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, শকুনরা খুবলে খাচ্ছে, সহ্য করতে পারেননি। উনি তো বোনের মমতা দিয়ে, মাস এক বয়সের পরিক্রমায় তিনি মায়ে পরিণত হয়েছেন। মায়ের আদর দিয়ে, মায়ের যত্ন দিয়ে এই সমাজটাকে, দেশটাকে গড়ে তুলেছিলেন। মা কখনো তার সন্তানকে ত্যাগ করতে পারে না, তার যত দুষ্ট ছেলেই হোক, যত খারাপ ছেলেই হোক। শেখ হাসিনা সেটা আবার প্রমাণ করেছেন। তার সেই নেতৃত্ব আজকে বাংলাদেশকে এই জায়গায় নিয়ে এসেছে। আজকে আমরা স্বপ্ন দেখছি, আজকে ইনুসকে হুমকি দিচ্ছি, ইনুস আসো, তোমার সাথে ফাইনাল খেলা হবে। কিসের জোরে? বাংলাদেশের মানুষের শক্তিতে। সেটা শেখ হাসিনা যে বাংলাদেশের মানুষকে আজকে তৈরি করেছে যে কোনো সময় রাস্তায় নামার জন্য। পরিকল্পনা, সিদ্ধান্ত স্থির। উনি নেত্রী, উনি নেতা, উনি জানেন কখন কি করতে হবে। আজকে সেই নেত্রী জন্মদিন। আমার বিশ্বাস বঙ্গবন্ধু যেমন 1000 বছরের বাঙালির 1000 বছরের আরাধ্য পুরুষ ছিলেন। এক সময় বাংলার মানুষ 1000 বছর ধরে আর্তনাদ করত, প্রার্থনা করত আল্লাহর কাছে, ভগবানের কাছে, আল্লাহ, হে ভগবান, আমাদেরকে এমন একজন মানুষ দাও যে আমাদেরকে মুক্ত করবে, আমাদেরকে একটা স্বাধীন দেশ দিবে। 1920 সালের 17 মার্চ টঙ্গিপাড়ার সেই আরাধ্য পুরুষের জন্ম হয়েছিল এবং ঠিকই তিনি এই দেশকে তার জীবনের যৌবন বিসর্জন দিয়ে, জীবনকে বিসর্জন দিয়ে একটা দেশ, এই জাতিকে, এই বাঙালি জাতিকে উপহার দিয়েছিলেন।
তারই কন্যা দেশটাকে গড়েছে। একটা সময়ে বাংলাদেশের মানুষ যখন হতাশাগ্রস্ত হয়ে গেছে, এই 6 মাস 7 মাস আগে, আমাদের কি হবে, কেন বলেছে আমরা আগেই ভালো ছিলাম, এই কথার মধ্য দিয়ে তারা প্রকাশ করেছে। এখন মুখে মুখে আমরা শেখ হাসিনাকে ফিরে পেতে চাই। এখন মুখে মুখে শেখ হাসিনা আসবে, এটা আজকে বাস্তবতা। আমাদের প্রিয় নেত্রীর জন্মদিনে মহান রাব্বুল আলামিনের কাছে একটাই প্রার্থনা, আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দেন এবং যতদিন উনি বেঁচে থাকবেন ততদিন যেন তিনি সুস্থ থাকেন। তিনি যতদিন বেঁচে থাকবেন বাংলাদেশ ততদিন শক্ত ভিতের উপরে দাঁড়িয়ে থাকবে। বাংলাদেশ তখন একটি সঞ্জীবনী শক্তি পাবে। উনি যতদিন সুস্থ থাকবেন বাংলাদেশও সুস্থ থাকবে। এই কথাটা আমি প্রায়ই তাকে বলি। ঘুম কম যান, খাওয়ার ঠিক নাই, আপনি অসুস্থ হলে বাংলাদেশ অসুস্থ। আজ সারা বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে তাদের সাফারিংসের মধ্য দিয়ে শেখ হাসিনা নাই মানে আমাদের আশা নাই, আমাদের ভরসা নাই, আমাদের কোনো স্বপ্ন নাই, আমাদের কোনো ভবিষ্যৎ নাই। সেজন্যই আজকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আবাল বৃদ্ধ বনিতা সকলের একটাই চাওয়া, শেখ হাসিনা ফিরে আসবে, আমরা আমাদের প্রাণ ফিরে পাবো। নিশ্চয়ই শেখ হাসিনা ফিরে আসবে এই বাংলাদেশে। এটাই হোক আমাদের প্রার্থনা। বাকি যা করার উপরে আল্লাহ, নিচে বাংলাদেশ, আর নিচে জনগণ এবং শেখ হাসিনা। ভালো থাকবেন প্রিয় নেত্রী, সুস্থ থাকবেন। আপনার অপেক্ষায় আমরা, আপনার অপেক্ষায় বাংলাদেশ। ধন্যবাদ।